না সাউন্ড এরকমই থাকবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা হিস্ট্রি বেসিক ইন্ট্রোডাকশন দেখব। হিস্ট্রি কি, হিস্ট্রি কিভাবে তৈরি হয়েছে, হিস্ট্রিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সমস্ত কিছু আমরা দেখব। কারণ অনেক স্টুডেন্টরা হিস্ট্রি সম্পর্কে ধারণা ক্লিয়ার নেই। আর এই ক্লাসের মাধ্যমে তোমাদের হিস্ট্রি যত কনসেপ্ট আছে, যত ধারণা আছে, সমস্ত কিছু আজকে কি করবো, ক্লিয়ার করব। বলতে গেলে বেসিক ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসের আমরা কি ইন্ট্রোডাকশন দেখব। দেখো, হিস্ট্রি কাকে বলে আমি যদি বলি, অনেকে বলবে অতীতের যেসব ঘটনা বলি সেগুলো ইতিহাস, তাই না? এবার দেখো, ইতিহাসের সাথে সাথে আমাদের কি অতীত বলে একটা কি জিনিস আছে। ইতিহাস ভার্সেস যদি আমি অতীত দেখি, তাহলে যারা বলবে যে অতীতের ঘটনা বলেই কি ইতিহাস, তাহলে অতীতটা কি জিনিস, অতীতটা কি জিনিস তখন কিন্তু বলতে পারবে না। তো আমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে হিস্ট্রি কোনটা আর অতীত কোনটা, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে জানতে হবে। দেখো, ইতিহাস কাকে বলবো, অতীতে যেসব ঘটনাবলী নিশ্চিত রূপে ঘটেছে, যার যথাযথ কি আছে, প্রমাণ আছে, লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে। যার কোনো প্রমাণ নেই সেগুলো কি ইতিহাস না, পাস্ট। ধরো কালকে আমি মালদা গেছিলাম, এর কোনো আমার কাছে কি, এর কারো কাছে কোনো প্রমাণ নেই, তাহলে সেটা কখনো ইতিহাস হতে পারে না। মালদা গেছিলাম, 10 জন আমার সাথে দেখা করেছে, তারা প্রত্যক্ষ কি দর্শী, তাহলে এটা কি ইতিহাস হতে পারে। পরবর্তীকালে কোনো ঐতিহাসিক ধরো এটাই আমি বইয়ে কি করলো, লিপিবদ্ধ করলো, তার মাধ্যমে কি হবে, ইতিহাসের সূচনা হবে। আর সেটা কি মানুষের মধ্যে ছড়াবে, সেটা পরে কি ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তো যার প্রমাণ আছে তাকেই আমি ইতিহাস বলবো, যার কোনো প্রমাণ নেই সেটা কি অতীত। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ইতিহাস কাকে বলে। অতীতের যেসব ঘটনাবলী নিশ্চিত রূপে ঘটেছে, যার যথাযথ প্রমাণ আছে, তাকেই আমরা কি বলবো, ইতিহাস বলবো। বাদ বাকি কি সব কি অতীতের মধ্যে পড়বে। তাহলে অতীত আর হিস্ট্রি অর্থাৎ ইতিহাস কি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারলে একবার জানাবো কমেন্টে যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। দেখো, আমরা সবাই জানি হিস্ট্রি জনক কাকে, ইতিহাসের জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? হেরোডোটাসকে। ইতিহাসের জনক যদি এক্সামে আসে, ইতিহাসের জনক কাকে বলা হয়, এটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, ছোটবেলা থেকে পড়ে আসি, তাই না? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। এবার যদি আমি বলি কেন ইতিহাসের জনক বলা হয়, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? দেখো, এই হেরোডোটাসের একটা কি রয়েছে, বুক রয়েছে। কি রয়েছে? বুক। তার নাম কি? হিস্টোরিকা। আর এই বইয়ের মাধ্যমে প্রথম কি হয়, ইতিহাসের কি হয়, সূচনা হয়। তাই হেরোডোটাসকে কি বলা হয়, ইতিহাসের জনক বলা হয়। এবার যদি আমি তোমাকে বলি এই হিস্ট্রি টার্মটা কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে হিস্ট্রি শব্দটা এসেছে, তাহলে তোমার অ্যান্সার কি হবে? দেখো, তখন তুমি অ্যান্সার দেবে গ্রিক ওয়ার্ড, গ্রিক শব্দ থেকে কি হিস্ট্রি ওয়ার্ডটা এসেছে। এবার গ্রিক ওয়ার্ড কি? হিস্টোরিয়া। এই শব্দটা কোন শব্দ, একটা গ্রিক শব্দ। আর এই গ্রিক শব্দ থেকেই কি হয়েছে, ইতিহাসে কি জন্ম হয়েছে। তাহলে হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসেছে, হিস্টোরিয়া শব্দ থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দটি একটি কি গ্রিক শব্দ, এটা কি গ্রিক শব্দ।
তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? দেখো এরপরে আমরা দেখব যে ইতিহাসের যে উপাদান রয়েছে সেগুলো আমরা দেখব। দেখো ইতিহাসের উপাদানগুলো যখন আমি দেখব তখন আমি বুঝতে পেরে যাব যে কাকে আমি ইতিহাস বলছি আর কাকে আমি কি অতীত বলছি। কারণ ওই উপাদান বা ইংলিশে যদি বলি আমি সোর্স, ওর সোর্সের বাইরে যেগুলো পড়বে সেগুলো কি ইতিহাস না, সেগুলো কি হবে অতীত হবে। দেখো ইতিহাসের দুই ধরনের সোর্স হয় অর্থাৎ উপাদান হয়, এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর হচ্ছে বৈদেশিক যাত্রীর কি বর্ণনা, বৈদেশিক যাত্রীর বর্ণনা। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো হিস্ট্রির সোর্স কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি কি আর্কোলজিক্যাল সোর্স যাকে বাংলায় বলে প্রত্নতাত্ত্বিক কি উপাদান, আর একটা রয়েছে লিটারেরি সোর্স সাহিত্যিক উপাদান। এবার দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান এর মধ্যে কি কি রয়েছে, প্রাচীন স্থাপত্য, মূর্তি, ভাস্কর্য, এটা ভাস্কর্য হবে, শিলালিপি, মুদ্রা, স্মৃতিসৌধ, জীবাশ্ম। দেখো এই যে পয়েন্টগুলো তুমি দেখলে এই পয়েন্টগুলো থেকে কি হচ্ছে ইতিহাস তৈরি হচ্ছে। দেখো এবার বলে প্রাচীন স্থাপত্য থেকে কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে। তো প্রাচীন কালে কি যে মন্দিরগুলো পাওয়া গেছে, বিভিন্ন মসজিদ পাওয়া গেছে, তার মাধ্যমে কি ইতিহাসের সূচনা হয়েছে। এবার দেখো আমি যদি বলি আদিনা মসজিদ, আদিনা মসজিদ কে তৈরি করেছে, সিকান্দার শাহ। তাহলে আমি কিভাবে জানলাম যে আদিনা মসজিদটা সিকান্দার শাহ তৈরি করেছে? তার নিশ্চয়ই যথাযথ কি রয়েছে, প্রমাণ রয়েছে, ভাস্কর্যের ফলে বা কোনো জায়গায় খোদাই করে কি লেখা ছিল, তার মাধ্যমে কি হয়েছে ইতিহাসটা উদ্ধার হয়েছে, কোন ঐতিহাসিক সেটা কি উদ্ধার করে বইয়ে লিপিবদ্ধ করেছে, তারপরে আমরা কি সেটা ইতিহাস রূপে কি গ্রহণ করছি, আমরা কি জানছি যে আদিনার মসজিদ কি করেছে, সিকান্দার শাহ কি করেছে, প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন মূর্তি, দেখো বিভিন্ন যে প্রাচীন কালের দেব দেবীর মূর্তি, দেখো যদি আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখি, সিন্ধু সভ্যতা দেখি, তখন পশুপতি শিব বলে আমি একজন কি দেবতা পাই। এবার তার যে পশুপতি শিব বলে কোন দেবতা ছিল সেটা আমি কিভাবে বুঝতে পেরেছি, এই মূর্তির মাধ্যমে, বিভিন্ন মূর্তি, বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে যে ইতিহাসগুলো তৈরি হচ্ছে সেগুলো কি এর মধ্যে পড়ছে। এবার দেখো তারপরে বিভিন্ন শিলালিপি, তোমরা জানো যে জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপি কি করেছিল, পাঠোদ্ধার করেছিল। এটা এক্সামের রেসপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1837 সালে জেমস প্রিন্সেস অশোকের শিলালিপি গুলো কি উদ্ধার করেছিল। আর এই অশোকের শিলালিপির মাধ্যমে আমরা কি জানতে পারি, দেখো তার শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। এবার দেখো আরো বিভিন্ন যে শিলালিপি রয়েছে সেই শিলালিপি থেকে আমরা কি ইতিহাস, তার শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে ইতিহাস তৈরি হচ্ছে। মুদ্রা, দেখো মুদ্রা থেকে কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে। ধরো কোন দেশের মুদ্রা এই দেশে কি পাওয়া গেল খনন কার্যের ফলে, তার মানে কি এই দেশের সাথে ওই দেশের কি বাণিজ্য সূত্রপাত ছিল। ধরে নাও কোনো বৈদেশিক দেশের সাথে দেশের মুদ্রা আমাদের ভারতে কি খনন কার্যের ফলে পাওয়া গেল। এরপরে এটা কি বোঝায় যে ওই দেশের সাথে আমাদের কি একটা সম্পর্ক ছিল, সে বাণিজ্যিক সম্পর্ক হতে পারে। এবার তাছাড়া দেখো সমুদ্রগুপ্তের যদি তুমি মুদ্রা দেখো, তার মুদ্রায় কি ছিল, বিনার কি ছবি ছিল। এবার দেখো এর মাধ্যমেও কি ইতিহাসের সূচনা হচ্ছে যদি আমি তোমাকে বলি, সেটা দেখো যে সমুদ্রগুপ্তের যে মুদ্রা ছিল তাতে কি বিনার ছবি ছিল। তো এইখান থেকে এটা আমরা বুঝতে পারি যে প্রাচীন যুগের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রথম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল সেটা ছিল বীণা। আরো কি জানতে পারি যে সমুদ্রগুপ্ত কি বীণা অনুরাগী ছিল। তো বিভিন্ন শাসকের যে সময়কালের মুদ্রা থেকে তাদের শাসনকাল এবং সম্পর্কে আমরা জানতে পারি, তাদের রাজনৈতিক ও ধর্মিক বিষয়গুলো আমরা কি জানতে পারি। তাহলে বুঝতে পারছো যে মুদ্রা থেকে কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো বিভিন্ন স্মৃতিসৌধ, বিভিন্ন স্মৃতিসৌধ থেকে আমরা কি ইতিহাস জানতে পারছি। দেখো স্মৃতিসৌধ ধরো রয়েছে হুমায়ুনের স্মৃতিসৌধ। এবার আমি বুঝলাম কি হবে যেটা হুমায়ুনের স্মৃতিসৌধ, কোথাও তো একটা অবস্থিত আছে তাই না। এবার দেখো এটা আমি তোমাকে যদি কেউ বলে এটা হুমায়ুনের স্মৃতিসৌধ, তাহলে কি তুমি বিশ্বাস করে নেবে? তুমি ধরো কেউ তোমাকে বললো, আন্দাজে বললো, তাহলে কি তুমি বিশ্বাস করবে না? এবার দেখো কেউ কোন ইতিহাসকে বললে সেটা কিন্তু বইয়ে কি লিপিবদ্ধ হয় না যে এটা এর স্মৃতিসৌধ, তার কি একটা যথাযথ কি প্রমাণ রয়েছে, নিশ্চয়ই ওই স্মৃতিসৌধের গায়ে খোদাই করে বা
কোন শিলালিপির খোদাই করে লেখা রয়েছে যে এইটা কার, হুমায়ুনের কি স্মৃতিসৌধ, বা কি এর কোন রকম কি রয়েছে সোর্স রয়েছে এর কি যে এটা কি হুমায়ুনের কি স্মৃতিসৌধ, তার থেকে আমরা কি বুঝতে পারি যে এটা হুমায়ুনের স্মৃতিসৌধ। তারপরে কি ঐতিহাসিক সেটা কি করেছে, বইয়ে লিপিবদ্ধ করেছে, তারপরে আমরা জানতে পেরেছি, তাই কি না? তাহলে বিভিন্ন যে স্মৃতিসৌধ গুলো আছে, তো তার মাধ্যমে যে ইতিহাসের সৃষ্টি হচ্ছে। আকবরের স্মৃতিসৌধ আছে, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির কি যে স্মৃতিসৌধ গুলো রয়েছে তার মাধ্যমে কি আমরা ইতিহাসের আমরা কি পাই যে এইটা এই ব্যক্তির কি স্মৃতিসৌধ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো জীবাশ্ম। এবার জীবাশ্ম থেকে আমরা কিভাবে ইতিহাসের সূচনা করব, কিছু কিভাবে সূচনা হচ্ছে দেখো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে সিন্ধু সভ্যতা বলে, অ্যাকচুয়ালি কি দুটো সাইড ছিল, এক হচ্ছে হরপ্পা আর মহেঞ্জোদারো। দেখো, যখন এই হরপ্পা আর মহেঞ্জোদারো কে একত্রিত করে নাম দেওয়া হয় কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, সেখানে কি সিমিলারিটি পাওয়া যায়, খনন কার্যের ফলে কি হয়, সিমিলারিটি পাওয়া যায় যে এই দুটি সভ্যতার মধ্যে কি ছিল, সিমিলারিটি ছিল। তো সেটা কি বিভিন্ন কি জীবাশ্ম, বিভিন্ন ধরো নদীর পাড়ে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন তারপরে ধরো যেটা বলতে পেলে আসবাবপত্র, বিভিন্ন কিছু পাওয়া গেছে, সে বা মানুষের কি হাড়, তারপরে বিভিন্ন যেমন ঘোড়ার নিদর্শন পাওয়া যায়, তার হাড় পাওয়া গেছে, এগুলো কি জীবাশ্ম পরিহিত হয়েছে একটা সময়। সেই জীবাশ্মের মাধ্যমে আমরা বুঝতে পারি, দেখো দুটো যখন সিমিলারিটি পাওয়া যাচ্ছে, এর ক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে হরপ্পা বা মহেঞ্জোদারোর মধ্যে কি সিমিলারিটি ছিল, তাই না? একই রকমের কি ছিল, সভ্যতা ছিল, তাই কি না? দুটো, দেখো বলতে গেলে মহেঞ্জোদারো আর হচ্ছে সিন্ধু সভ্যতা কি দুটো কি সাইট, সেটাকে পরবর্তীকালে চার্লস ম্যাসন কি করে সিন্ধু সভ্যতার কি নামকরণ করেন। তাছাড়া যদি দেখো যে লর্ড কার্জন, লর্ড কার্জন কি ছিল, একজন আর্কোলজিস্ট, তিনি বিভিন্ন কি নিদর্শন পায়। এবার তারপরে আর একজন আর্কোলজিস্ট ছিল, সেটা হচ্ছে ডালহৌসি, যিনি কি 1853 সালে কি করেছিল, রেলওয়ে কি করেছিল, রেলওয়ে প্রতিষ্ঠাতা করেছিল। যখন প্রথম রেলওয়ে চলে, কবে, এটাও এক্সামে আসে যে প্রথম রেলওয়ে কবে, 1953 সালে বোম্বে থেকে থানে কে করে, লর্ড ডালহৌসি। এটাও তোমরা মনে রাখবে যে প্রথম রেলপথ চালু করেন কে, লর্ড ডালহৌসি। কত সালে, 1853 সালে। কোথা থেকে, বোম্বে থেকে থানে। দ্বিতীয় রেলপথ কবে, 1854, হাওড়া থেকে কি হুগলি। এবার দেখো যখন রেলপথ কি করেছিল, তৈরি করছিল, তখন যখন খনন কার্য করা হয়েছিল, তখন কি বিভিন্ন কি সিন্ধু সভ্যতার কি নিদর্শন পাওয়া যায়, সিন্ধু সভ্যতার কি নিদর্শন পাওয়া যায় এই জীবাশ্মের মাধ্যমে। তাহলে এইভাবে কি আমরা ইতিহাসের কি সূচনা করছি। তো এইভাবে কি হচ্ছে, এই সব উপাদানগুলি থেকে কি হচ্ছে, ইতিহাসের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখলাম প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন স্থাপত্য হতে পারে, মূর্তি, ভাস্কর্য, শিলালিপি, মুদ্রা, স্মৃতিসৌধ, জীবাশ্ম। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আর্কোলজিক্যাল সোর্স এর মধ্যে কি কি পড়ছে আর কিভাবে কি ইতিহাস তৈরি হচ্ছে। এবার দেখো তারপর রয়েছে লিটারেরি সোর্স, যাকে বলে সাহিত্যিক উপাদান। এবার দেখো, এবার সাহিত্যিক উপাদানকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ধর্মীয়, রিলিজিয়াস, নন রিলিজিয়াস, বাংলা ধর্মীয় গ্রন্থ, এবং নন অধর্মীয় গ্রন্থ। দেখো বিভিন্ন কি ধর্মীয় গ্রন্থ রয়েছে আমরা জানি, যেটাও কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে জানান দেয়, যেমন রামায়ণ। দেখো ধর্মীয় কি, রামায়ণ, মহাভারত, কুরআন, উপনিষদ, এগুলো সব কি ধর্মীয় গ্রন্থ। তাহলে এগুলো কি ইতিহাসের কি উৎস, কিসের মধ্যে পড়ছে, লিটারেরি সোর্সের মধ্যে। লিটারেরি সোর্সের মধ্যে কোনটা, ধর্মীয় গ্রন্থ আন্ডারে পড়ছে, রিলিজিয়াস। এবার দেখো অধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি বলতে পারি, দেখো কাশ্মীরের, কাশ্মীর নিয়ে লেখা, কাশ্মীরের ইতিহাস আছে কোন বইয়ে, কলনের লেখা রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী কলনের লেখা, তার বইয়ের মাধ্যমে আমরা কি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পাই। তারপরে কি মেগাস্তেনিসের ইন্ডিকা, তারপরে কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, এগুলো সব কি অধর্মীয় বুক, এগুলো কি ধর্মীয় বিষয় কোনো নেই। দেখো আমি যদি বলি যে কৌটিল্যর অস্ত্রশস্ত্র বইয়ের যে বুকটা ছিল, তার বিষয় কি ছিল, দেখো তুমি যখন দেখবে যে নামটা কি আমার অর্থশাস্ত্র, তাহলে অনেকে ভাববে এর বিষয় নিশ্চয় ছিল অর্থনীতি। না, এর বিষয় কিন্তু অর্থনীতি ছিল না, কি ছিল, রাজনীতি। এক্সামে খুব আসে যে অর্থশাস্ত্র যে বুকটা ছিল তার বিষয় কি ছিল, তুমি কি অ্যান্সার দেবে, রাজনীতি। তাহলে অর্থশাস্ত্র বইটার লেখককে, কৌটিল্য, বা আমরা চাণক্য নামেও চিনি কৌটিল্যকে, তাই না?
তারপরে দেখো ডেসক্রিপশন অফ ফরেনার ট্রাভেলার্স, বিদেশি পর্যটকের বিবরণ। তো বিভিন্ন চীনা, তারপরে ইউরোপীয় বৈদেশিক আমাদের কি ভারতে এসেছিল, ভারত ভ্রমণ করেছে, তাই কি না? যেমন আমি বলি চীনা যদি পর্যটকের কথা বলি, ফাইয়েন, ইয়াংসান, তাই কি না, এদের কথা বলতে পারি। তারপর যদি আমি মুসলিম পর্যটকের কথা বলি, তারপর আব্দুল রাজ্জাক, এগুলো কি ছিল, সব কি বিদেশি কি ছিল, পর্যটক। এবার তাদের যে লেখা গ্রন্থ, বিভিন্ন কি রয়েছে গ্রন্থ লিখেছে বা তাদের বিবরণ, তাদের ভ্রমণ কথার মাধ্যমে আমরা কি প্রাচীন যুগের ইতিহাসের কি সম্পর্কে আমরা জানতে পারি, আমরা জানছি তাদের বুক থেকে বা তাদের ভ্রমণ কথার মাধ্যমে। তাহলে এইভাবে কি হচ্ছে, ইতিহাসের সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই যে সোর্স তুমি দেখতে পাচ্ছ, উপাদান দেখতে পাচ্ছ, এই উপাদানের বাইরে যা আছে সেগুলো কি সব অতীত। ইতিহাস কি হবে, এই উপাদান দিয়ে কি হয় ইতিহাস তৈরি হয়। তাহলে ভালো করে দেখে নাও, ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি বলছে, প্রাচীন স্থাপত্য, মূর্তি ও ভাস্কর্য, শিলালিপি, মুদ্রা, স্মৃতিসৌধ, জীবাশ্ম। আর লিটারারি সোর্সের মধ্যে সাহিত্যিক উপাদান, সেটা হচ্ছে রিলিজিয়াস, নট রিলিজিয়াস ডেসক্রিপশন অফ ফরেনার ট্রাভেলার্স। বাংলায় কি ধর্মীয় গ্রন্থ, অধর্মীয় গ্রন্থ, বিদেশি পর্যটকের বিবরণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইতিহাস কিভাবে তৈরি হচ্ছে। একবার সবাই জানাবো, যদি সবাই বুঝতে পারো তাহলে একবার কমেন্টে অবশ্যই জানাবো। তারপর নেক্সট স্লাইডে আমরা যাব। কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে তোমরা কি বুঝতে পেরেছো? সবাই একবার কমেন্টে জানাও। তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এরপরে কি আছে সেটা দেখবো। ওকে চলো। এবার দেখো যে প্রত্নতাত্ত্বিক উপাদান, তার বিষয়ে কিছু জিনিস দেখো, যেটা বললাম সেটাই এখানে লেখা রয়েছে। প্রাচীন স্থাপত্য, মন্দির, প্রাসাদ, দুর্গ, স্তূপ ইত্যাদি বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। মূর্তি ও ভাস্কর্য, বিভিন্ন দেবদেবী, রাজারানীর মূর্তি বা অন্যান্য ভাস্কর্য থেকে তৎকালীন সমাজ ও সংস্কৃতির চিত্র পাওয়া যায়। এগুলো কি আমার ইতিহাস, তাই না? বিভিন্ন শিলালিপি, পাথর বা ধাতুর উপর খোদাই করা লেখাও এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলি রাজার আদেশ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতিনীতি সম্পর্কে তথ্য সরবরাহ করবে। মুদ্রা, প্রাচীনকালে ব্যবহৃত মুদ্রাগুলি থেকে তৎকালীন অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক সম্পর্ক এবং সংস্কৃতির বিভিন্ন দিক জানা যায়। তাহলে এগুলো ছিল কি মোটামুটি করে কি প্রত্নতাত্ত্বিক উপাদানের কি কিছু বিষয়। তারপরে দেখো প্রত্নতাত্ত্বিকের পরে আমরা কি দেখেছিলাম, সাহিত্যিক উপাদান। দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে আমি কি বলছিলাম, ধর্মীয় গ্রন্থ বলেছিলাম। কি রয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকেও কি বাংলার ইতিহাসের উপাদান কি সংগ্রহ করা যায়। তাহলে এগুলো কি সব একটা উপাদান। তারপরে দেখো অধর্মীয় গ্রন্থ। দেখো অধর্মীয় গ্রন্থের মধ্যে আমি বলেছিলাম, দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র, কল্যাণের কি রাজতরঙ্গিনী বিষয়টা কি ছিল, কাশ্মীরের ইতিহাস নিয়ে কি লেখা, খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসে। তবে নিজামউদ্দিন আহমেদের তবকাতি আকবরী, মেগাস্তিনিসের ইন্ডিকা, পতঞ্জলির মহাভাষ্য, বিশাখ দত্তর কি মুদ্রা রাক্ষস। দেখো এগুলো সব কি অধর্মীয় গ্রন্থ, যার মাধ্যমে কি ইতিহাসের আমরা কি জানান পাই, তাই কি না? দেখো এই যে বুক গুলো আছে, এই বুক গুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসবে। অর্থশাস্ত্র কার লেখা, তোমাকে অ্যান্সার করতে হবে কৌটিল্য। রাজতরঙ্গিনী কার লেখা, কলহনের লেখা, বা কলহনের লেখা বুকটির নাম কি, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীর বিষয় কি ছিল, কাশ্মীরের ইতিহাস। অর্থশাস্ত্রের বিষয় কি ছিল, রাজনীতি। মেগাস্তেনিস কে ছিল, আমরা সবাই জানি, তাই না? পতঞ্জলি লেখা মহাভাষ্য, বিশাখ দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস। তাহলে এই ছিল কি সাহিত্যিক উপাদান, লিটারেরি সোর্স। এবার দেখো তারপরে আরেকটা কি ছিল, বৈদেশিক লিটারেরি সোর্সের মধ্যে বৈদেশিক পর্যটনের বিবরণ। যেমন দেখো ইয়েন সাং, ইবন বতুতা, আলবিরনি, ফাইয়েন এর ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা কি পর্যটকের বিবরণ থেকে তৎকালীন বাংলার সমাজ, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সম্পর্কে আমরা কি ধারণা পাই, তাই না? তাহলে সমস্ত বিষয়টা কি আমি তোমাদের নোট আকারে কি করে দিয়েছি, তোমরা একবার দেখবে। আর এই ক্লাস পিপিটিটা তোমাদের যে নোট সেকশন আছে, হিস্ট্রি দেখবে একটা কি ফোল্ডার করা আছে, সেই ফোল্ডারের মধ্যে তোমরা কি পুরো
নোটটা পেয়ে যাবে। আর আমি যদি এক্সট্রা ইনফরমেশন কোনো কিছু বলি সেগুলো কি নোট করে নেবে, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? ভাস্কর্য কি? আচ্ছা, ভাস্কর্য মানে কোনো পাথর বা কোনো দেওয়ালে খোদাই করে লেখা, তাকেই হচ্ছে কি ভাস্কর্য বলা হচ্ছে। বা কোনো দেখো কোনো মূর্তির ছবি কি খোদাই করে আঁকা হলো, সেগুলো কি ভাস্কর্য। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো মেন যে বিষয়টা, এবার আমরা দেখব যে ইতিহাসকে কটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই জায়গাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা জানেই না যে হিস্ট্রিকে কিভাবে ভাগ করা হয়েছে, এর কতগুলি ভাগ রয়েছে, ঠিক মতন কি ইনফরমেশনই জানে না। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট কি দূর হতে চলেছে। তুমি যত দেখবে বই কিনবে, বই খুঁজবে, কিন্তু এইরকম প্রপার সিকোয়েন্স ওয়াইজ প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি পাবে না, এটুকু আমি তোমাকে বলতে পারি। আজকে তোমাকে যেই জিনিসটা আমি শিখিয়ে দেব সেটা তোমার কি সব সময় মনে থাকবে, আর তুমি নিজে তো শিখবেই, আর একজনকে কি শেখাতে পারবে, এটুকু আমি বলতে পারি। দেখো ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা জানি, সেটা সবাই জানি যে তিনটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে যেটা আমি ইংলিশে বলি এনশিয়েন্ট ইন্ডিয়া, যাকে প্রাচীন যুগ বলা হয় বা প্রাচীন ভারত আমরা বলতে পারি। তারপরে মেডিভেল ইন্ডিয়া, মধ্যযুগ বা মধ্য ভারত। তারপরে মডার্ন ইন্ডিয়া, আধুনিক যুগ বা আধুনিক ভারত। এবার দেখো এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন যুগ, আমার সময়কালটা কি আননন পিরিয়ড থেকে, মানে অজানা থেকে, আমি জানি না কোথা থেকে শুরু হয়েছে, তাতে কি 712 এডি। 712 কি এডি। এবার অনেকে বলবে স্যার 712 এডি, এডি মানে কি? সমস্ত কিছু ডিসকাশন করব। দেখো এডি হচ্ছে একটা কি, আচ্ছা এডির ব্যাপারটা আমি একটু পরে বলছি, কারণ এর মধ্যে একটা কি রহস্য আছে, বলছি। দেখো 712 এডি, তাহলে আমরা মধ্যযুগ। দেখো 712 এডি থেকে 1760 এডি, 1707 কি হয়েছিল, ঔরঙ্গজেবের কি মৃত্যু হয়েছিল, তাই কি না? আর এই 712-তে কি হয় বলতো? 712-তে কি করে? সিন্ধু জয় করে, সিন্ধু জয়। মোহাম্মদ বিন কাসিম কি করে? সিন্ধু জয় করে 712 খ্রিস্টাব্দে। এই যে মোহাম্মদ বিন কাসিম কে ছিল বলতো? আরবের রাজা কি জামাতা বা সেনাপতি ছিল। আরবের রাজার নাম কি ছিল? আল হাজাজ। আল হাজাজের কি জামাতা বা সেনাপতি ছিল কি এই মোহাম্মদ বিন কাসিম। আর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে কি করে? অ্যাটাক করে রাজা দাহিরের উপর, আর কি করে? সিন্ধুকে করে জয় করে। আর এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের কি মধ্য ভারত। শুরু করে আমাদের 1707 ঔরঙ্গজেবের কি মৃত্যু পর্যন্ত আমাদের কি মধ্যযুগ আমি বলতে পারি। তারপরে দেখো মডার্ন ইন্ডিয়া, আধুনিক যুগ, 1707 ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে 1947 টুয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত কি আমাদের আধুনিক যুগ। তাহলে বুঝতে পেরেছি যে ইতিহাসকে প্রধানত কি তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এবার দেখো যখন আমি প্রাচীন যুগটাকে দেখব তখনই ব্যাপার চলে আসবে, কারণ প্রাচীন যুগের মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। প্রাচীন যুগটাকে আমাকে বুঝতে হবে। দেখো প্রাচীন যুগটাকে আবার কি করা হয়েছে, তিনটি ভাগে কি করেছে, ভাগ করা হয়েছে। দেখো প্রি হিস্টোরিক পিরিয়ড, যাকে বাংলায় বলে প্রাগ ঐতিহাসিক যুগ। তারপরে কি প্রোটো হিস্টোরিক পিরিয়ড, প্রায় ঐতিহাসিক যুগ। তারপরে কি হিস্টোরিক পিরিয়ড, ঐতিহাসিক যুগ। এবার দেখো এক্সামে এখান থেকে কোশ্চেনও আসে যে প্রি হিস্টোরিক পিরিয়ড আর হিস্টোরিক পিরিয়ডের মধ্যবর্তী সময়কে কি বলা হয়, তোমার অ্যান্সার কি হবে? প্রোটো হিস্টোরিক পিরিয়ড। যদি তোমাকে বাংলায় কোশ্চেন করে কি বলে প্রাগ ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কালটাকে কি বলে, তুমি কি বলবে? প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে কি দেখলাম, প্রাচীন যুগকে আবার কি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ আর কি ঐতিহাসিক যুগ। এবার দেখো এইখানেই শেষ না। দেখো প্রাগৈতিক যুগকে আবার কি দুটি ভাগে ভাগ করা হচ্ছে, স্টোন এজ আর কপার এজ। স্টোন এজ কে বাংলায় কি বলা হয়? প্রস্তর যুগ বলা হয়। কি বলা হয়? প্রস্তর যুগ। আর কপার এজ কে কি তাম্র যুগ। তাহলে দেখলাম প্রাচীন ভারতকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। আবার কি এই যে প্রাগৈতিহাসিক যুগকে আবার কি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে প্রস্তর যুগ আর কি তাম্র যুগ। এই প্রস্তর যুগকে আবার কি তিনটে ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয়। সেটা কি প্যালিওলিথিক পিরিয়ড, যাকে বলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। তারপরে মেসোলিথিক পিরিয়ড, যাকে বাংলায় মধ্যপ্রস্তর যুগ। তারপরে কি নিওলিথিক পিরিয়ড, নব্যপ্রস্তর যুগ। এবার দেখো প্যালিওলিথিক পিরিয়ডের সময়কালটা কি আননন থেকে, জানি না।
মানে যেখান থেকে কি হচ্ছে শুরু হচ্ছে, আমি কি জানি না কবে থেকে শুরু হচ্ছে, ইনফিনিটি ধরে নাও, আর নন থেকে কত 8,000 কিন্তু বিসি। এবার যদি আমি তোমাকে বলি বিসি মানে কি, বিসি এর ফুল ফর্ম কি সবাই একবার কমেন্টে জানাবো, বিসি কি ইন্ডিকেট করে, তোমরা কি জানো বিসি আর এডি কখন ব্যবহৃত হয়, সবাই একবার কমেন্টে জানাবো বিসি কি জিনিস আর এডি কি জিনিস। বিফোর ক্রিস্ট, বিফোর ক্রিস্ট। এডি মানে কি, এডি, এডি কিন্তু আমি বলতে গিয়েও বলিনি, কারণ এর মধ্যে একটা রহস্য আছে, তাই কিন্তু আমি বলিনি। দেখি কে কে জানে এডি মানে কি। আচ্ছা, দেখি আগে সবাই বলুক, তারপর আমি বলছি কে কি বলছে। মৌমিতা নাথ, বলো এডি মানে কি। পুষ্পা মন্ডল, বলো এডি মানে কি। এডি বলতে কি বোঝায়, আর এডি কখন ব্যবহৃত হয়। একজনেরই আমি অ্যান্সার পেয়েছি, অ্যান্নো ডমিনি। আচ্ছা, অ্যান্নো ডমিনি। দেখো, অনেকে ভাবে বিসি মানে তো বিফোর ক্রিস্ট, মানে কি যীশু খ্রিস্ট কি জন্মের কি আগে, ক্ষেত্রে আমরা কি বিসি ব্যবহার করি। এবার অনেকে ভাবে যীশু খ্রিস্ট জন্মের পরের ক্ষেত্রে কি হয়, এডি ব্যবহৃত হয়, আফটার অফ ডেট অফ যীশু খ্রিস্ট। কিন্তু না, এমনটা না। এডি হচ্ছে একটা কি ল্যাটিন ওয়ার্ড, কি বললাম, এডি একটা কি, এটা একটা কি ল্যাটিন ওয়ার্ড। আর এডি মানে হচ্ছে অ্যান্নো ডমিনি, অ্যান্নো ডমিনি পরীক্ষায় কিন্তু এসেছে, অ্যান্নো ডমিনি, এডি কথা অর্থ কি অ্যান্নো ডমিনি। আর এডি কেন ব্যবহৃত হয়, আমার কি সালকে বোঝাতে, খ্রিস্টাব্দকে বোঝাতে কি আমার এডি ব্যবহৃত হয়। এবং এডি ছাড়া ইংলিশ যে বইগুলো আছে সেখানে আরেকটা টার্ম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সি, সি, সি মানে কি কমন এরা, কি বললাম কমন এরা, এরা মানে কি যুগ, কমন এরা। তাহলে খ্রিস্টাব্দ সালের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এডি লিখতে পারি, আবার কি সি। তাই দেখো এখানে কি রয়েছে, এডি লেখা রয়েছে, কি রয়েছে এডি। এবার দেখো এডি কিভাবে কাজ করে, বিসি কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো, আগে এটা দেখে নিই, তারপরে আমরা দেখবো এটা। দেখো, তাহলে আমরা দেখলাম, দেখো প্রস্তর যুগ কি, কে তিনটে ভাগে ভাগ করা আছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর কি নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা কি আমার অজানা, অজানা থেকে কি 8,000 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে কি খ্রিস্টপূর্বাব্দ বাংলায়। এবার দেখো তারপরে মধ্য প্রস্তর যুগ রয়েছে 8,000 বিসি থেকে 4,000 বিসি, তারপরে কি নিওলিথিক পিরিয়ড, আর নব্য প্রস্তর যুগ রয়েছে 4,000 বিসি থেকে 2,500 বিসি। তারপরে দেখো আবার কি প্রাচীন প্রস্তর যুগকে কি আবার ভাগ করা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, যাকে নিম্ন পুরাপ্রস্তর যুগ বলা হয়, তারপরে মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, যাকে মধ্য পুরাপ্রস্তর যুগ বলা হয়, তারপরে দেখো আপার প্যালিওলিথিক পিরিয়ড, উচ্চ পুরাপ্রস্তর যুগ। তাহলে এইটা ছিল কি পুরো প্রাচীন ভারতের এই যে ঐতিহাসিক যুগটা কি ডিভাইডেশন। দেখো একবার রিভিশন করে নেই, দেখো প্রাক ঐতিহাসিক যুগকে কি দুটো ভাগ করা আছে, প্রস্তর যুগ এবং তাম্র যুগ। এই প্রস্তর যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা আছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগকে আবার কি আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, কি নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ আর উচ্চ পুরাপ্রস্তর যুগ। তাহলে আমাদের কি ঐতিহাসিক যুগটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রায় ঐতিহাসিক, যেটা কি প্রাগ ঐতিহাসিক আর ঐতিহাসিক সময়কালের কি মধ্যবর্তী সময়, তাই কি না। এবার দেখো এই প্রায় ঐতিহাসিকের মধ্যেই আমরা কি বলবো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি সিন্ধু সভ্যতা, তাই কি না। তারপরে দেখো কি রয়েছে বৈদিক সভ্যতা। দেখো সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা কি
2500 বিসি থেকে কি 1750 বিসি, এটা কি অ্যাকুরেট? দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন দেখবে, কিন্তু এটা অ্যাকুরেট একদম অ্যাকর্ডিং টু C14 ডেটিং মেথড। C14 ডেটিং মেথড যাকে বলা কি কার্বন 14 ডেটিং মেথড। এই কার্বন 14 ডেটিং মেথডের মাধ্যমে কি করা হয় বলতো? সবাই একবার যদি জানো তাহলে একবার কমেন্টে বলো যে C14 ডেটিং মেথডের মাধ্যমে আমরা কি জানতে পারি, কিসের জন্য ব্যবহার করা C14 ডেটিং মেথড? ফসিলস, ফসিলস, ভেরি গুড। জীবাশ্মের কি আমরা এজ, বয়স কত আমরা সেটা আমাকে জানতে পারি। এটা একটা কেমিস্ট্রির কোশ্চেন, কেমিস্ট্রি তেও এসে থাকে এই কোশ্চেনটা। WBCS 2022 এই কোশ্চেনটা এসেছিল। C14 ডেটিং মেথডের মাধ্যমে কি নির্ধারণ করা হয়? জীবাশ্মের কি বয়স কি নির্ধারণ করা হয়, মনে রাখবে। আর এই মেথড অনুযায়ী যে সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা কি 2500 বিসি থেকে কি 1750 বিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিন্ধু সভ্যতার সময়কালটা কি? সিন্ধু সভ্যতার সময়কাল 2500 বিসি থেকে কত 1750 বিসি। তারপরে দেখো রয়েছে বেদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা যাকে বাংলা বলা হয়, সময়কালটা কত 1500 বিসি থেকে 600 বিসি। মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে কি 600 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ আমার কি এর সময়কাল বৈদিক সভ্যতা। তাহলে তুমি এখান থেকে দেখো যে প্রাগ ঐতিহাসিক যুগ কি, আমি দেখতে পাচ্ছি যে পুরোটা যদি আমি দেখি আন্নয়ন থেকে কত আমার 2500 বিসি পর্যন্ত যাচ্ছে, তাই কি না? 2500 বিসি পর্যন্ত দেখো এইখান থেকে এটুকু 8000 বিসি, 8000 থেকে 4000 বিসি। নিওলিথিক এজ, সরি মেসোলিথিক এজ, তারপর নিওলিথিক এজ কত 4000 বিসি থেকে 2500 বিসি। তারপরে দেখো প্রাগৈতিহাসিক যুগটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো 2500 বিসি থেকে কি শুরু হচ্ছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, তাই না? কিন্তু যখন তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যখন তুমি বেদিক সিভিলাইজেশনে আসছো, তখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে মধ্যে যে 1750-এর পরে 1500 বিসি ডাইরেক্ট চলে আসে, 250 বছর নেই, তাই কি না? এবার দেখো এই যে মাঝখানের যে সময়কালটা, সেই সময়কাল সম্পর্কে আমাদের ইতিহাসে কোনো কি তথ্য নেই, আমরা কি জানি না। ওকে, তাহলে কি বললাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরে যে টাইম পিরিয়ডটা আছে সেই সম্পর্কে আমাদের কোনো তথ্য জানা নেই। তারপরে যেটা রয়েছে বেদিক সিভিলাইজেশন, সেটা 1500 বিসি থেকে 600 বিসি। এবার বৈদিক সভ্যতাকে আবার কি দুটি ভাগে ভাগ করা যায়, তাই না? তাহলে বলো এই পর্যন্ত কোনো ডাউট থাকলে বলো। আর যদি এই ক্লাসের মাধ্যমে যদি তুমি কিছু শিখতে পারো সেটাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কি এই সব বিষয়গুলো সমস্ত কিছু তোমরা জানতে যে কিভাবে ইতিহাসকে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগকে কিভাবে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা টাইম পিরিয়ডস, আর এইভাবে ছকের মাধ্যমে। তাহলে এখানে কিছু কোশ্চেন করি তোমাদের। ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, প্রাগ ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে?
দুটি ভাগে ভাগ করা আছে, গুড। সিন্ধু সভ্যতার সময়কালটা, সিন্ধু সভ্যতার সময়কাল কত থেকে কত? সিন্ধু সভ্যতার সময়কাল কত থেকে কত? ভেরি গুড, 2500 বিসি থেকে 1750 বিসি। এবার দেখো তোমাদের কাছে একটা কোশ্চেন, দেখো যত আমি সামনের দিকে যাচ্ছি তত কি আমার কি সালগুলো কমছে, তাই কি না? নাম্বার গুলো কি আমার কি কমছে? ভেরি গুড, সঙ্গীতা মন্ডল, মৌমিতা নাথ। তারপর আমরা বৈদিক সভ্যতার সময়কাল। আচ্ছা বলো তো, বৈদিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা যায় আর কি কি? বৈদিক সভ্যতাটাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? বৈদিক সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা যায়, তাই কি না? এক হচ্ছে ঋগ বৈদিক পিরিয়ড, আর কি পরবর্তী ঋগ বৈদিক পিরিয়ড, তাই না? দেখো তোমাদের কাছে একটা কোশ্চেন, এবার দেখো বিসি আর এডির কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝবো। দেখো 2500 বিসি আর বললাম আমি 1750 বিসি, এই দুটোর মধ্যে কোনটা বেশি পুরাতন? 2500 বিসি না 1750 বিসি? 2500 বিসি না 1750 বিসি বেশি, কোনটা বেশি পুরাতনের মধ্যে? কম্পারিজন করো। 2500 বিসি। আচ্ছা, 2500 বিসি। সবাই জানাবো, সবাই। দেখো অনেকের মনে কনফিউশন থাকে, দেখো যখন আমি খ্রিস্টপূর্বাব্দ সালগুলো আমি দেখছি তখন কি আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, আস্তে আস্তে কি যত আগাচ্ছি তত কি কমছে, তাই না? দেখো অ্যাকচুয়ালি কি হয়, ধরো জিরোতে কি হয়েছে, যিশু খ্রিস্টের কি হয়েছে, জন্ম হয়েছে, খ্রিস্টের কি হয়েছে, জন্ম হয়েছে। এবার দেখো এইখান থেকে আমি এদিকে যাচ্ছি, এটা আমার 1 AD। দেখো খ্রিস্টাব্দকে বোঝাতে কি এডি ব্যবহার করে, কি ব্যবহার দেয়, এডি ব্যবহার দেয়। তারপর আস্তে আস্তে কি এরকম কি বাড়বে, 20 AD, 1900 AD, আস্তে আস্তে কি এরকম কি বাড়বে টুয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট 1947। এরকম বাড়তেই চলেছে, আমি দেখতেই পাচ্ছি, তাই না? দেখো এর আগের বছর কি ছিল 2024, এবার কত 25, আস্তে আস্তে কি বাড়ছে। এবার দেখো যত আমি এই দিকে পিছাবো তত আমার কি বাড়বে, এখানে যদি আমি ভাবি 1 BC, আর যদি আমি এই দিক থেকে এসে দেখো আমি এই দিক থেকে যাচ্ছি, এটা কি আননন পিরিয়ড, ধরো কি আননন পিরিয়ড, অজানা, যেখান থেকে প্রাচীন যুগ শুরু হয়েছে। এবার দেখো যত আমি আগে যাব, ধরো এটা কি 4000 BC, তারপরে আস্তে আস্তে কি কমবে, তারপরে কত হবে, ধরো 2000 BC, তারপরে আস্তে আস্তে কি হয়ে যাবে 1 BC, তারপরে 1 BC তো রয়েছে, ঠিক আছে, তারপরে আমি ধরে নিলাম যে 78 BC, আস্তে আস্তে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গাটা কি হয়েছে, যিশু খ্রিস্টের কি হয়েছে, জন্ম হয়েছে। এবার দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা জানি কি 2550 থেকে কত, 2500 থেকে 1750। এবার দেখো যত আমি সামনের দিকে আগাচ্ছি তত কি আমার কমছে, কিভাবে বলা হয় দেখো, মানে যিশু খ্রিস্টের জন্মের এত বছর আগে, এটা কি আগে,
আর পর থেকে কি হচ্ছে, বাড়ছে। দেখো আমি যদি বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি, যীশু খ্রিস্টের কত 2500 বছর কি আগে। আর যখনই যীশু খ্রিস্টের জন্মের পরে দেখছি তখন কি আমার আস্তে আস্তে কি বাড়ছে। তাহলে আননন পিরিয়ড থেকে একদম কমতে 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 কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে সামনের দিকে আগাচ্ছে, যত ছোট হবে তত কি আগাচ্ছে। যখনই জিরো হয়ে যাবে, আচ্ছা ওটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয়, ঠিক আছে, ক্যালেন্ডার হিসাবে ধরা হয়। আমাদের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী। ওকে, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে বিসি কিভাবে কাজ করে আর এডি কিভাবে কাজ করে। ক্লিয়ার সবার যে বিসি কি জিনিস আর এডি কি জিনিস? বিসি হচ্ছে কি বিফোর ক্রিস্ট, আর এডি হচ্ছে একটা কি ল্যাটিন ওয়ার্ড, যেটা কি সালকে বোঝাতে মানে খ্রিস্টাব্দকে বোঝাতে ব্যবহৃত হয়। আর এডির জায়গায় আমরা কি সিইও ব্যবহার করতে পারি। সিই মানে কি কমন এরা, সিই মানে কি কমন এরা। এবার দেখো আরেকটা জিনিস দেখি তোমাদের ক্লিয়ার আছে কিনা। 19 সেঞ্চুরি বলতে মানে 19 শতক, সরি 19 শতাব্দী। 19 শতাব্দীর সময়কাল বলতে কোনটা বোঝায়, মানে কত থেকে কত? 19 সেঞ্চুরি বলতে তুমি কি বোঝো? 19 সেঞ্চুরি 19 দশকের যদি আমি বলি, 19 শতাব্দীর যদি আমি বলি, তাহলে তুমি কি বলবে, কোন সময়কালটা বলবে 19 সেঞ্চুরি? নাইনটিন সেঞ্চুরি বলতে কোন পিরিয়ডটাকে বোঝাচ্ছে, কত থেকে কত? 19 শতাব্দী বলতে কোন সময়কালটাকে বোঝাচ্ছে? কারো কিন্তু অ্যান্সার আসছে না। সবার অ্যান্সার ভুল, একজনও ঠিক অ্যান্সার আসেনি। সামান্য ভুল করে দিয়েছো তোমরা, আর একবার চান্স দিচ্ছি। একটা ডিউরেশন হবে, কোনো সিঙ্গেল কোনো সাল হবে না, এটুকু বলে দিলাম। ডিউরেশন হবে ভারতী পান্ডে। মৌমিতা নাথ অ্যান্সার করো, ডিউরেশনটা ঠিক করে বলো। জাস্ট সামান্য ভুল হচ্ছে। তারপরে সঙ্গীতা মন্ডল। দেখো 1801 থেকে 1899 পর্যন্ত হবে, তোমরা 1800 থেকে 1899 বলেছো। তাহলে এই ছিল কি আজকের ক্লাস। যদি আজকের ক্লাসে কোনো ডাউট থাকে জানাবো, যদি ডাউট থাকে জানাবো। দেখো এর পরের দিন থেকে আমরা পড়তে শুরু করব। দেখো যে প্রাচীন যুগের যেটা প্রাচীন যুগের মধ্যে আমরা পড়বো প্রাগৈতিহাসিক যুগকে দেখলাম, প্রস্তর যুগ আর তাম্র যুগ ভাগ করা আছে। এবার দেখো প্রস্তর যুগ থেকে আমরা কি করবো, শুরু করব। এর পরের দিন ক্লাসে আমরা প্রস্তর যুগ সম্পর্কে জানবো। প্রস্তর যুগকে কটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটে ভাগে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এই তিনটে যুগকে আমরা কি এর পরের ক্লাসে পড়বো। আশা করি কোনো ডাউট নেই। ডাউট থাকলে একবার চটপট কমেন্ট করবো।
ওকে, তার মানে নো ডাউট। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট। ওকে, অল ক্লিয়ার। কেমন লাগছে তোমাদের ক্লাস? গুড নাইট। বাপ্পা ভাই, তুই ছিলি, আমি তো ভাবছি তুই নেই, চলে গেছিস। তো খুব ভালো করে রিভিশন দেবে, আর এই পিডিএফটা তোমাদের পিডিএফ সেকশনে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে। আচ্ছা। এডি গুলো কনফার্ম হলাম। তাহলে কনফিউশন শেষ হয়ে গেছে। আর প্রাচীন যুগকে কিভাবে ভাগ করা হয়েছে সেটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।